হ্যালো ব্রুন, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুবই চমৎকার আছেন। সো আজকে আমি খুবই এক্সাইটেড যে আজকে আমার লাইভের প্রথম পডকাস্ট করতে যাচ্ছি আমার একজন স্পেশাল বন্ধুর সাথে। সো আমার বন্ধু হচ্ছে মইনুল হাসান আকাশ, আপনাদের সাথে আজকে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবে। যারা আপনারা হায়ার স্টাডি করার জন্য বিদেশে যেতে যাচ্ছেন, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসছি আজকে আমরা। সো মইনুল হাসান আকাশ, তুই কেমন কেমন আছিস? এই তো বন্ধু, ভালো আছি। তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা দোস্ত, তুই আমাকে একটু বলতো, কেন তুই আসলে এতগুলো দেশ থাকতে জাপানকে কেন সিলেক্ট করলি? জাপান আসলে, সত্যি কথা বলতে জাপান নেওয়ার মেন কারণ ছিল হচ্ছে যে ওয়ার্ল্ডের মধ্যে কিছু, আমি যখন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতেছিলাম তখন কিছু প্রেস্টিজিয়াস স্কলারশিপের নামের মধ্যে ম্যাক্স স্কলারশিপটা ছিল। তো আচ্ছা। সেই হিসেবে আমি, তোর প্রেস্টিজিয়াস যতগুলো স্কলারশিপ আছে তার মধ্যে আমি দুইটাতে অ্যাপ্লাই করছিলাম। একটা হচ্ছে ইরাসমাস মেন্ডুলাসে অ্যাপ্লাই করছিলাম, আর একটা হচ্ছে তোর ম্যাক্সটে করছি। তো ইরাসমাস মেন্ডুলাসে আমার হচ্ছে ইন্টারভিউ অব্দি গেছি, বাংলাদেশ থেকে আচ্ছা আচ্ছা দুইজনকে আচ্ছা আচ্ছা। সিলেকশনে যতটুকু যায়। আচ্ছা, বাট তাহলে ফাইনাল তাহলে ইন্টারভিউ আমরা থেকে কি আমি বলতে ধরে পারি গেছি। যে তোর স্কলারশিপ পাওয়াটাই ইন্সপায়ার করেছে জাপানে যাওয়ার? হুম। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, তো হ্যাঁ, আসলে এক্স্যাক্টলি। আর কোনো কি ম্যান্ডেটরি কোনো কি বিষয় আছে যে বিষয়টা তোরা আসলে ওই দেশে যাওয়ার জন্য ইন্সপায়ার করেছে? না, না, আমার জন্য শুধু ছিল যে স্কলারশিপ, ফুল ফান্ডেড স্কলারশিপ, এটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দোস্ত, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু জানতে চাই জাপানের কালচার সম্পর্কে একটু আর কি। তুই যেহেতু হুম, হুম। ওইখানে 1 বছর হবে ওইখানে। হ্যাঁ, 1 বছর, এক এক বছর বছরের, তাহলে হ্যাঁ, অবশ্যই এক কিছু। বছরের কাছাকাছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে জাপানের কালচারটা সম্পর্কে একটু করে জানতে চাই। এবং জাপানের কালচার এবং আমাদের দেশের কালচারের সাথে আসলে কিছু মিল আছে কি না, নাকি টোটালি ডিফারেন্স? কালচারের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে কিছু জিনিস মিল আছে। যেমন আমরা ভাত খাই, ওরাও কিন্তু ভাত খায়। রাইস আচ্ছা কিন্তু ওরা খায়, কিন্তু রাইসটা হয়তো ভিন্ন। আমরা বাংলাদেশিটা খাই বা হচ্ছে যে অন্যটা খাই, ওরা খায় হচ্ছে যে জাপানিজ রাইস খায়। আচ্ছা আচ্ছা, এটা কি তারপর আতপ হচ্ছে যে, চালের মতো, অর্থাৎ আমরা যে আতপ চালটা খাই এখানে বাংলাদেশে এটার মতো, নাকি ভিন্নতা আছে? না, না, ভিন্ন আছে। এটা হচ্ছে যে তোর ধর ইয়ার মতো, কি বলে, স্টিকি রাইস বলে ওরা এটাকে। আচ্ছা আচ্ছা মানে হচ্ছে রাইসটা হচ্ছে একটু স্টিকি হয়, আচ্ছা এই আর কি। আর হচ্ছে যে ফ্রুটস এবং ভেজিটেবলস ওগুলো সবকিছু পাওয়া যায়। এরা মুরগি খায়, এর সবকিছু খায়। এরা এডিশনাল শুধু একটা জিনিস এক্সট্রা খায়, সেটা হচ্ছে যে ওরা হচ্ছে হচ্ছে পোর্কের মাংস খায়, যেটা তো আমরা খেতে পারি না। তো আমাদের আচ্ছা, আমাদের জন্য অবশ্যই এটা তো হারাম। আরাম তো। হ্যাঁ। এছাড়া আমি মনে করি যে বাকি সবকিছু ঠিক আছে। আর যদি মানুষের কথা বলি, মানুষের ক্ষেত্রে আকাশ পাতাল তফাৎ। সেটা হচ্ছে যে প্রথম যে জায়গায়, সেখানে হচ্ছে যে অনেস্টি। অবশ্যই। জাপানের মানুষ খুবই সৎ। যদি আমি আমাদের দেশের সাথে তুলনা করি, আমার যেমন হচ্ছে যে, ফর এক্সাম্পল, আমার মানিব্যাগ হারিয়ে গেছিল। তো আমার মানিব্যাগ হারিয়ে যাওয়ার পরে ওরা আমার মানিব্যাগটা আমাকে হচ্ছে যে কে পাইছে তো আমি জানি না, আমার ইউনিভার্সিটি দিয়ে গেছে। ইউনিভার্সিটি থেকে আমাকে ইমেল করছে যে তোমার মানিব্যাগ আমাদের কাছে আছে, তুমি এসে নিয়ে যাও। অবশ্যই। এবং আমার না, এটা তো সবকিছু এটা তো আসলে ওয়ার্ল্ড মানে ওয়াইড সেফ সবাই ছিল। জানে যে আসলে জাপানিজরা অনেক সভ্য, সভ্য একটা জাতি। হুম, আমরা হুম, গত ফুটবল বিশ্বকাপে কিন্তু এটা দেখেছি। এই যে হুম, স্টেডিয়াম আপনার পরিষ্কার করতেছে জাপানিজরা হুম, যখন খেলা হুম, শেষ হুম, হয়েছে। হুম, হুম, এইখানে হুম, কিন্তু তারা কিন্তু অনেক অনেক সুনাম সুনাম কুড়িয়েছে আর কি। এবং এমন হুম, কিছু দেখা গিয়েছে বাংলাদেশে যারা জাপানিজরা ট্যুরিস্ট হিসেবে এসেছে, তারা কিন্তু বাংলাদেশের যে এতগুলো ময়লা, রাস্তাঘাটে এতগুলো ময়লা দেখে কিন্তু তারা অবাক হয়ে যায়। এবং তারা কিন্তু ওখানে পরিষ্কার করার জন্য নেমে যায়। এটা এটা আমাদেরকে হুম, অবশ্যই অবাক করে। এটা অবশ্যই আমাদেরকে অবাক করে। এটা আসলে ওই দিকটা অনেকটাই সভ্য বলা যায়, অনেকটা সভ্য বলা যায় হুম, এই হুম, দিকটা। হুম। আচ্ছা দোস্ত, তাহলে হ্যাঁ, ওইটা তো মোটামুটি হচ্ছে যে আমাদের সবারই বলতে গেলে জাপান সম্পর্কে একটা পজিটিভ আইডিয়া আছে, কারণ ওদের অবশ্যই যেহেতু অবশ্যই। মানুষের এবং কালচারের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন, যার কারণে। হুম আর হুম। যেটা আরেকটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি মনে করি যে সেফটি। আচ্ছা আচ্ছা। আমি হয়তো সব দেশে যাই নাই, আমার জাপানে আমার প্রথম হুম। দেশ, কিন্তু মোটামুটি বাইরের দেশ সম্পর্কে আমি যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে আছি, অনেক কিছু জানি। তো সেফটির দিকে আমি মনে করি যে জাপান, আমার থেকে মনে হয় যে জাপান টপ ওয়ান। কারণ এখানে অবশ্যই সেফটি অবশ্যই। বিষয়টা অনেক হাই, হুম। এবং হচ্ছে যে মানুষের জীবনের মূল্য অনেক বেশি, আচ্ছা এই আর কি। আচ্ছা, তাহলে আমরা এখন একটু শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চাই। হুম, হুম। তুই কি মনে করিস যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং জাপানের যে শিক্ষা ব্যবস্থা, এখান থেকে কোনটা বেটার?
এবং কেন? এটা তো অটোমেটিকলি আমাদের জাপান ব্যাটার, সেটা তো তারপর কেন, জিনিসটা কেন? দেখ, আসলে এখন এটা বলতে গেলে এটা অনেক বিশাল কথা হয়ে যাবে, কারণ কন্ট্রোভার্সির বিষয়। তো তো এখন আমার মনে হয় যে জাপানের দিকে শিক্ষা ব্যবস্থা থেকে বাংলাদেশ আমি দুই ভাবে বলতে চাই। একটা হচ্ছে টেকনোলজির দিকে যদি আমি চিন্তা করি এবং ফেসিলিটিস এর দিকে চিন্তা করি, রিসার্চের দিকে চিন্তা করি, তাইলে এরা অনেক অ্যাডভান্স। দ্বিতীয়, যদি আমি চিন্তা করি যে না, মেধার দিকে যদি চিন্তা করি যে মেধার দিকে কারা আগায় আছে, তাহলে আমি সেটাতে 100% শিওর যে আমাদের বাংলাদেশের আগায় আছে। কিভাবে কিভাবে সম্ভব? এটা তো আমি অবাক মেধার হলাম। এই যে তুই বলতেছো যে মেধার দিক দিয়ে বাংলাদেশের হুম এগিয়ে আছে, তাহলে এটা হুম আসলে আমরা এটা ফিল করি না কেন? আমরা কেন বলি এটা আমরা জাপানরা ফিল সবচেয়ে করি না সেরা, কারণ জার্মানরা আমাদের সবচেয়ে দেশে সেরা? হচ্ছে যে এই মেধার গোডাউন, সেজন্য। আচ্ছা আচ্ছা। কারণ আমরা বুঝি না, কারণ আমাদের আশেপাশে অনেক হচ্ছে মেধাবী স্টুডেন্ট আছে যারা চুয়েটে পড়ে, বুয়েটে পড়ে, অথবা হচ্ছে যে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। হ্যাঁ, হুম এদের হুম। মধ্যে কিন্তু অনেক ট্যালেন্টেড ছেলেপেলে আছে, কিন্তু তারা সেই অপরচুনিটিটা আমাদের দেশে পায় না দেখে সেটাকে ইউজ করতে ইয়েস, পারে না। অপরচুনিটি। ইয়েস। কিন্তু জাপানের ক্ষেত্রে ওরা কিন্তু ট্যালেন্ট না, ওরা হার্ড ওয়ার্কিং। পার্থক্য আছে এখানে, একটা হচ্ছে যে ট্যালেন্টেড, একটা হচ্ছে হার্ড ওয়ার্কিং। আচ্ছা দোস্ত, এখানে সাপোজ, একটু ইন্টারাপ্ট করছি। আচ্ছা, ট্যালেন্ট বলতে তুই আসলে কি বুঝাচ্ছস, মানে জিনিসটা? ট্যালেন্ট বলতে সাপোজ ধর একটা জিনিস ক্যাপচার ক্ষমতা, সাপোজ আমি একটা ম্যাথমেটিক্স বুঝাচ্ছি, এখন হুম। সাপোজ আমি একটা ম্যাথস বুঝাচ্ছি, আচ্ছা আমি যদি একটা জাপানি এবং হচ্ছে একজন বাংলাদেশি দুজনকে প্রথমবার বুঝাই, আচ্ছা। প্রথমবারের মতো বলতেছি, হুম। প্রথমবারের মতো যদি বুঝাই, তাহলে আমি মনে করি যে আমাদের বাংলাদেশি স্টুডেন্ট এটা খুব দ্রুত ক্যাচ করতে পারবে কম্পেয়ারিং উইথ দ্য জাপানিজ। ওয়াও, এটা তো আমি কিন্তু প্রথম শুনলাম। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেম জিনিসটা যখন আমি 1 বছরের জন্য দিব, সেম ম্যাথমেটিক্স যখন আমি 1 বছর করতে দিব একটা স্টুডেন্টকে, একজন বাংলাদেশি এবং জাপানিজ, তখন সেক্ষেত্রে আবার কিন্তু ভিন্ন। আচ্ছা, সেক্ষেত্রে ওই জাপানিজ কিন্তু 12 মাস পরে গিয়ে বেটার রেজাল্ট দিবে বাংলাদেশি থেকে। কেন বিষয়টা এইরকম কেন হয়? কারণ হচ্ছে আমাদের ক্ষেত্রে বিশেষ যেটা নিয়ম, আমরা যারা পড়ালেখা করি বা আমরা যারা ট্যালেন্টেড স্টুডেন্ট আমাদের দেশে আছে, হুম। তারা করে কি, একদিন পরে বা 1 সপ্তাহ পরে বা 1 মাস পরে, এরপর ওরা একটা রিল্যাক্স করে। কিন্তু এদের মধ্যে এই জিনিসটা নাই, এ আজকে পড়তেছে, কালকে পড়তেছে, 365 দিন পড়বে। ওয়াও। আচ্ছা এখানে হচ্ছে পার্থক্য। আচ্ছা আচ্ছা, বুঝতে আমরা ধর পড়ালেখা যখন করি 1 সপ্তাহ একটা রেস্ট নিই বা 1 সপ্তাহ একটা গ্যাপ দিই, বা আমাদের এরকম, ওদের ক্ষেত্রে এরকম না, ওরা যে কাজটা করবে ওটার পিছনেই লেগে থাকবে। ওয়াও। তাহলে এরা সবচেয়ে সাকসেস বেশি দুইভাবে পরিশ্রমী, আনা সম্ভব। সবচেয়ে বেশি হ্যাঁ, পরিশ্রমী। এটাই এটাই তাদেরকে আসলে এগিয়ে রাখছে বিশ্বের মধ্যে। এটাই আসলে, এটাই ওইটাই হচ্ছে যে পরিশ্রমে একটা বিষয় হচ্ছে যে, আমি যতটুকু আমি শিওরলি জানি না, বাট ব্রুসলি একটা কথা বলছিল যে মানে হচ্ছে যে আমি তার জিনিসটাকে মূল্যায়ন করি না যে 1,000 ধরনের পাঞ্চিং জানে, হ্যাঁ আমি হ্যাঁ, তার সাথে ইয়েস। ফাইট করতে ভয় পাই যে একটা পাঞ্চিং 1,000 বার 1000 প্র্যাকটিস বার, করছে। 1000 ভাবে ট্রাই করেছে। এই বুঝছি। ঠিক জাপানিজদের বিষয়টা হচ্ছে এরকম। হুম হুম হুম, বুঝতে পারছি। আচ্ছা, তুই কি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে জাপানে যে হুম। তুই এখানে কোনো ধরনের প্রবলেম ফেস করতেছিস কিনা? ধর হচ্ছে। আমি এখনো অব্দি হচ্ছে যে জাপানের দিক থেকে কোনো প্রবলেম ফেস করি নাই। আমি ব্যক্তিগতভাবে যদি চিন্তা করি, আমরা মুসলিম হিসাবে, তাহলে সেক্ষেত্রে খাবারের ক্ষেত্রে একটু সমস্যা হয়। আচ্ছা। খাবারের ক্ষেত্রে আমাদের থেকে হালাল খাবারটা একটু খুঁজে নিতে হয়। এইটাই হচ্ছে আমার মনে হয়। এছাড়া আর কারণ, এখানে জাপানে খাবারগুলো দেখতে অনেক ডিলিশিয়াস হয়, কিন্তু আমরা চাইলে খেতে পারি না। আচ্ছা আচ্ছা। এছাড়া আমি আর তা কোনো এই প্রবলেম রান্নাগুলো আমি তো দেখিনি। তোদেরকে করতে হয় মনে হয়, রান্নাগুলো তো তোরাই নিজেরাই নিজেরাই করিস। হ্যাঁ, রান্না আমরা করি, কিন্তু সাপোজ ধর এখন তুই দোকানে যদি যাস, তাহলে হচ্ছে গরুর মাংস পাবি, কিন্তু গরুর মাংসটা তো আর একজন, আমাদের তো নিয়ম অনুসারে হচ্ছে যে গরুর মাংসটা কাটতে হবে ইসলামিক ওয়েতে, অবশ্যই। বা চিকেনটা কাটতে হবে ইসলামিক ওয়েতে। বুঝতে পারছি। তো ওইটাই, এখানে ওই পুরা জায়গাটায় পুরা প্রবলেম। পুরা মুরগি পাওয়া যায় না? যে আমাদের এখানে দোকানে তো আমরা ডাইরেক্ট পুরো একটা মুরগি কিনে নিয়ে আসি, তারপর জবাই করি। না, এখানে এখানে হচ্ছে যে সবকিছু শর্টকাট। এখানে হচ্ছে যে আমি আচ্ছা, একটা মুরগি আনবো, এটাকে আহ, হচ্ছে যে তারপর জবাই করব, জবাই করব, তারপর হচ্ছে। তারপর হচ্ছে হ্যাঁ, যে কাটবো, এত সময় কারো কাছে নাই। বুঝতে পারছি। পুরাটা এমনি তুই যদি মুরগি কিনতে চাস, তাহলে পুরো একটা মুরগি পাবি হালাল, হুম। কিন্তু সেটাকে ওরা পরিষ্কার টরিষ্কার করে দেওয়া থাকে। আচ্ছা 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 আচ্ছা। যদিও আমাদের ক্ষেত্রে আমরা করি একদম কাটিং পিস গুলা নেই, বুঝতে যেমন পারছি। চিকেন লেগ পিস নেই অথবা ব্রেস্ট পিস, এভাবে
হ্যাঁ উইংস এগুলাই নেই। বুঝতে পারছি। আচ্ছা তাহলে এই এই মাংসগুলো যেগুলা এগুলো মূলত হুম। হচ্ছে তারা ইম্পোর্ট করে। ইম্পোর্ট করে, হ্যাঁ ইম্পোর্ট করে, এবং কিছু এখানে বাঙালি আছে যারা হয়তো বা বিজনেস আচ্ছা নিজেরাই এটাকে করে প্রসেসিং এখানে করে, জাপানে। ওখানে প্রসেসিং হুম করে, তারপর হচ্ছে হুম সেল হুম। করে আর কি। হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি, হ্যাঁ বুঝতে হ্যাঁ। পারছি। আচ্ছা দোস্ত, তাহলে আমরা এখন একটু বিষয় জানতে চেষ্টা করব। তোর অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের হুম হুম কোনো স্টুডেন্ট যদি জাপানে কোনো হুম ইউনিভার্সিটিতে জাপানে কোনো প্রোগ্রাম সিলেক্ট করতে চায়, কোন কোন পয়েন্টগুলো হুম। আসলে তাকে মাথায় রাখা উচিত বলে তুই মনে করিস? আমি মনে করি সবার প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে যদি স্কলারশিপের বিষয় আসে, তাইলে হচ্ছে যে সে যেই রিসার্চ ফিল্ডে সে আগে থেকে ছিল, তে আন্ডার গ্রাজুয়েটে বা মাস্টার্সে, হ্যাঁ, ওই রিলেটেড একটা প্রফেসরকে আগে দেখতে হবে। কারণ এই ম্যাক্স স্কলারশিপ, বিশেষ করে ম্যাক্স স্কলারশিপের ক্ষেত্রে প্রফেসরের রিকমেন্ডেশন ছাড়া স্কলারশিপ হয় না। বুঝতে তো পারছি, প্রফেসর যদি রিকমেন্ড করে, প্রফেসর রিকমেন্ড করতে গেলে প্রফেসরের রিসার্চ ফিল্ডের সাথে স্টুডেন্টের রিসার্চ ফিল্ড অ্যালাইন করতে হবে। বুঝতে পারছি। আমি মনে করি ওইটাই সবচেয়ে মেজর ইস্যু। মেজর। আচ্ছা ওই তাহলে জায়গাটা কিভাবে হিট করতে পারলে, একজন স্টুডেন্ট কিভাবে প্রফেসরদেরকে খুঁজে পাবে? কোনো ওয়ে আছে কিনা, প্রফেসরদেরকে কিংবা খুঁজে পাওয়ার ওয়েটা কি? দুইটা দুইটা অপশন আছে। হুম। আমি মনে করি দুইটা অপশন, একটা আচ্ছা যেটা নর্মাল নিয়মে সবাই হচ্ছে যে ইউনিভার্সিটি ওয়েবসাইটে যায়, ওখান থেকে ফ্যাকাল্টি মেম্বারদেরকে খুঁজে ওখান থেকে ইমেল অ্যাড্রেস বের করে। আচ্ছা, তাহলে এখানে আর কি একটা, প্রফেসররা কি রেসপন্স করে, মেইলের রেসপন্স করে, না কুইকলি করে না? প্রফেসররা রেসপন্স হ্যাঁ। ততক্ষণ পর্যন্ত করে না যতক্ষণ পর্যন্ত প্রফেসরের সাথে হচ্ছে যে ওই স্টুডেন্টের প্রোফাইল অ্যালাইন না করতেছে, বা আচ্ছা তুই তোর প্রফেসর মনে বিষয়টা না একটু যদি করতেছে যে। একটু তোর বিষয়টা যদি একটু শেয়ার করতে আর কি, তুই কিভাবে রিচ করলি প্রফেসরকে? ও আমার ক্ষেত্রে আমি করছিলাম হচ্ছে যে আমি করছিলাম একটু ভিন্নভাবে। আমি ওই সেকেন্ড অপশন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি করছি IEEE থেকে ট্র্যাক করছি আচ্ছা প্রফেসরকে। আচ্ছা। কারণ আমি যদি ইউনিভার্সিটি ওয়াইজ খুঁজতে যাই তাহলে অনেক সময়ের বিষয়, এবং আমি তখন জব করতেছিলাম একটা ইন্ডাস্ট্রিতে, তো আসলে ইন্ডাস্ট্রিতে জব করে সময় পাওয়া যায় না। বুঝতে পারছি। তো আমি করছি কি, আমার যে রিসার্চ ফিল্ড নিয়ে স্টাডি করতেছিলাম সেটা নিয়ে আমি IEEE তে সার্চ দিছি। সার্চ দেওয়ার পর ওইটার বিষয়ে যারা পেপার পাবলিকেশন করছে ওখান থেকে দেখে, ওই পেপারের মধ্যে অনেক সময় ইন্ট্রো দেওয়া থাকে, বুঝতে পারছি। এবং IEEE তে গিয়ে ওই মানুষটার প্রফেসর বা যে যাকে দেখতে যাচ্ছে ওর ক্লিক করলে ওর প্রোফাইলটা IEEE তে শো করে। আচ্ছা আচ্ছা। দেন ওখানে ওর বায়ো দেখায় যে ও কোথায় আছে হ্যাঁ। কি করতেছে। আসলে আমি আমার প্রফেসরকে ওভাবে খুঁজে পাইছি। শুধু আমার প্রফেসরকে বলে না, আমি তো অনেকজনকে ইমেল করছি। হ্যাঁ, রেসপন্স যাদের মধ্যে আসছে তাদের মধ্যে উনি একজন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে এখানে আমি যদি একটু বলি, তোর একদম শুরু থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে হুম জাপানে যাওয়ার যে রোড ম্যাপটা, এটা যদি একটু একদম হুম এ টু জেড যদি একটু শেয়ার করতে আর কি, শর্টকাটে যতটুকু যেভাবে করে মনে আহ, পড়ে আর কি। ধর এভাবে করে আমি যদি একদম যদি বলি, পাসপোর্ট করা থেকে শুরু করে কিভাবে আমি ভিসা কালেক্ট করছি, প্রফেসরকে কিভাবে হুম রিচ করলাম, এবং হচ্ছে হুম। একদম ছোট একটা গল্প, জাস্ট বাংলাদেশ থেকে আমার জাপান আসলে পর্যন্ত। পাসপোর্টটা আগে থেকে করা ছিল। আমি আচ্ছা জাস্ট হচ্ছে করছিলাম কি, আমার আমি জবে থাকা অবস্থায় তো আমি তো তখন হঠাৎ করে চিন্তা করলাম যে মানে আসলে প্রথমবার আমি চেষ্টা করছিলাম যে মানে তোর 7টা জায়গার মতো আমি অ্যাপ্লাই করছিলাম একদম প্রথমে যখন আমি গ্রাজুয়েশন করে কমপ্লিট করে বের হয়েছে। আচ্ছা। তো তখন আমি রিজেক্ট হয়ে গেছিলাম ওই ইয়াটার কারণে। তো যার কারণে আমি করছি কি, পরে হচ্ছে যে ওই যখন 7টা থেকে রিজেক্ট আছে তারপরে বছর আমি চিন্তা করছি না আমি এবছর 7টা স্কলারশিপ অ্যাপ্লাই করবো না, শুধুমাত্র আমি হাতে গোনা 2টা স্কলারশিপ অ্যাপ্লাই করব যেগুলো একদম খুব নাম করা বলতে গেলে, এবং আমি আমি মনে করি যেগুলোতে আমার চান্স আছে। তো ওই ধরনের 2টা খুঁজে ওখানে অ্যাপ্লাই করছি, তার মধ্যে ম্যাক্স একটা ছিল। তো এরপর আমি হচ্ছে প্রফেসরদেরকে ইমেল করা শুরু করি। দেন প্রফেসর ইমেল করা শুরু করার পর প্রফেসর থেকে যখন আমি রেসপন্স পাই, যদিও আমি তার আগে যে প্রিপারেশন গুলা নিছি ওগুলা হচ্ছে IELTS, আমার রিসার্চ পেপার ছিল আগে থেকে, ওগুলাকে গোছাইছি, আমার সিভি কে আপডেট করছি, আচ্ছা রিকমেন্ডেশন লেটার নিছি, ভালো একটা SOP লিখছি। হুম। আচ্ছা। তো এখানে একটা এই বিষয় এই একটু বিষয় ইন্টারাপ্ট করছি। হুম, আইএলটিএস হুম। স্কোর কত মধ্যে হলে বেটার? আইএলটিএস স্কোর তো ইউজুয়ালি যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড বর্তমানে স্কলারশিপের জন্য অথবা ইয়ার জন্য 6.5 ওভারঅল।
আর সিক্স পয়েন্ট হচ্ছে যে ফাইভ কোনো ব্যান্ড নট লেস দেন 6, আচ্ছা কিন্তু যদিও 6.5 এনাফ। ওকে। আচ্ছা তাহলে এখানে আরেকটা বিষয়, যে তুই বললি যে মোটিভেশনাল লেটার, অনেকে আসলে জানে না যে মোটিভেশনাল লেটারটা কি, এটা কিভাবে লিখবো, এবং এটা কি আমি নিজে লিখবো নাকি অন্য কারো দিয়ে লিখাবো? না না, স্বাভাবিকগতভাবে হচ্ছে যে এখন আমি যদি ফর এক্সাম্পল আমি যদি তোকে জিজ্ঞেস করি যে তোর সম্পর্কে আমাকে কিছু বল, এখন তোর সম্পর্কে কি সবচেয়ে বেশি তুই বলতে পারবি, নাকি হচ্ছে যে আমি যদি তোর বন্ধু আরেকজনকে বলি যে বলতে, সে বলতে পারবে? অবশ্যই আমি বলতে পারবো আমার অবশ্যই তুই সম্পর্কে। বলতে পারবি, হ্যাঁ কারণ হচ্ছে যে তোর সম্পর্কে সব ডিটেলস তুই জানিস। অবশ্যই। ঠিক মোটিভেশনাল বিষয়টা হচ্ছে যে আমার সম্পর্কে আমি কি জানি, আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড কি, আমি কি করতে পারবো না করতে পারবো, আমি প্রফেসরকে কিভাবে হেল্প করব, আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড কি, বুঝতে ইন পারছি। ফিউচার আমি কি করতে চাচ্ছি। বুঝতে পারছি। আমাদের বাংলাদেশে অনেকগুলা কোম্পানি আছে বা ইনস্টিটিউট আছে যারা লিখে দেয়, হুম। লিখে দেয় সেটা ঠিক আছে, কিন্তু আমি মনে করি না যে হচ্ছে যে ওই লিখে দিয়ে আজ অব্দি মানে হচ্ছে স্কলারশিপ পাইছে, সে হয়তো আচ্ছা বা হচ্ছে যে আমাদের এখানে যে দেশে তো ধর আমি স্কলারশিপ। যদি অন্য কারো দিয়ে লেখাই এই মোটিভেশন লেটারটা, হুম হুম টিচার প্রফেসররা কি এটা বুঝে যায়? প্রফেসররা বুঝে না, কিন্তু হচ্ছে যে প্রফেসররা ওই লেটারটা দেখে মনে করে যে মানে এটা তো এতটা ইফিশিয়েন্ট না, ইফিশিয়েন্ট ওয়েতে হয়তো লেখে নাই, আচ্ছা কারণ ওইটা ধরা পড়ে। কারণ বুঝতে পারছি। আমি যখন একটা কোম্পানি হয়ে কাজ করতেছি, আমি একটা মানুষকে এতটা গুরুত্ব দিয়ে লিখবো না যতটা আমি আমার জন্য গুরুত্ব দিয়ে লিখবো। ওকে বুঝতে পারছি। ইনস্টিটিউশন আমাকে গাইড করতে পারে, কিন্তু আমার মনে হয় যে পার্সোনালি যে ওই জিনিসটা নিজেরই লেখা উচিত, ওকে ওকে ওকে। তাইলে খুব এরপর সহজে অল্পতে হবে। মোটিভেশন লেটারের পর তারপর বিষয়টা কি? মোটিভেশন লেটারের পর রিকমেন্ডেশন লেটার আছে, ওইটাও ওকে একটা হচ্ছে যে বিগ ফ্যাক্টর। ওকে। রিকমেন্ডেশন লেটারটা কিভাবে লিখবো? রিকমেন্ডেশন লেটার এক্ষেত্রে আসলে নিয়ম তো প্রফেসর বা স্যারদেরকে দিয়ে লেখানো, কিন্তু অবশ্যই, আমাদের অর্থাৎ আমি দেশে যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি ওই বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ টিচার, যে টিচার আমাকে সবচেয়ে বেশি ভালো জানে সেই টিচারকে দিয়ে আমি এই রিকমেন্ডেশন লেটারটা অবশ্যই লিখবো। হ্যাঁ, বিষয়টা কিন্তু এরকম না? যদিও হচ্ছে যে আমাদের দেশের সমস্যাটা হচ্ছে যে আমাদের দেশে আসলে, আমাদের দেশে না, এটা আসলে স্যাররা তো খুব ব্যস্ত থাকে, ওকে ওনাদের একাডেমিক কাজগুলা থাকে, যার কারণে ওনারা আসলে সময় করে উঠতে পারে না। বুঝতে পারছি। সেক্ষেত্রে রিকমেন্ডেশন লেটারটা কিন্তু স্টুডেন্টেরই লিখতে হয়। আচ্ছা স্যাররা কিন্তু মানে হচ্ছে যে ওটাকে জাস্ট একটু মডিফাই করে বা হচ্ছে যে একটু এদিক ওদিক করে সাইন করে। আচ্ছা 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 তো আচ্ছা। ওইটাও আলটিমেটলি স্টুডেন্টকেই লিখতে হবে, এখানে স্যারদের কোনো দোষ নেই, কারণ স্যাররা অনেক ব্যস্ত মানুষ, ওনাদের ক্লাস নিতে ওনাদের ব্যক্তিগত জীবন আছে, ওকে ওনারা ওকে। আসলে অন্য একটা হুম। মানুষকে নিয়ে লেখা সম্ভব না। আচ্ছা আচ্ছা। এরপর এরপর স্টেপটা? এই যে তারপর গেল, আমি বললাম হচ্ছে এখন মোটিভেশনাল লেটার, মোটিভেশনাল লেটারকে অনেক সময় হচ্ছে যে এসওপি বলে, স্টেটমেন্ট অফ পারপাস, আচ্ছা। কিন্তু জাপানে সেটা আবার হয়ে যায় হচ্ছে ফিল্ড অফ স্টাডি। হুম। এক এক দেশে এক এক রকম। বুঝতে পারছি। তো এই ক্ষেত্রে এইটা আমি মনে করি যে সবচেয়ে মেজর, প্রফেসরকে ম্যানেজ করার পরে বা আগে এসওপিটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আচ্ছা। তারপর হচ্ছে যে রিকমেন্ডেশন লেটারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হুম। তারপর হচ্ছে যে ইংলিশের যে দক্ষতা সেটার সার্টিফিকেট, সেটা আইএলটিএস হতে পারে, টোফেল হতে পারে, ওকে ওই জিনিসটা ইম্পর্টেন্ট। বুঝছি। এরপর হচ্ছে যে একাডেমিক যেটা রেজাল্ট, সেটা অনেক ইম্পর্টেন্ট। আর বুঝতে পারছি। স্কলারশিপের ক্ষেত্রে 4/3.5 অ্যাভারেজ ধরা হয় আর কি, মিনিমাম, মানে আচ্ছা এটা যদি রাখতে কেউ বলা যদি হয়। লো সিজিপিএ পায়, সাপোজ ধর থ্রি হুম বিলো, তার কি কোনো চান্স হুম আছে এই যে এই ধরনের না, তার স্কলারশিপগুলো? কোনো চান্স আমি মনে করি না তার কোনো চান্স আছে, আসলে এটা শুনতে খারাপ লাগলেও হচ্ছে যে আহ এটা সম্ভব হয় না, কারণ হচ্ছে যে এখন অব্দি কেউ পাইছে কিনা মানে আমি দেখি নাই, হতে পারে আছে, কিন্তু আমি আমার চোখে দেখা এমন হয় নাই। থ্রির হয়তো নিচে বা হইলে এরকম মানে হতে হচ্ছে পারে, কিছু স্কলারশিপ। এক্সেপশনাল কেস থাকতে পারে, ধর কারো হচ্ছে রিসার্চে অনেক বেশি টাইম হ্যাঁ দিছে, তার এক্সেপশনাল, অনেক, হ্যাঁ হ্যাঁ এটা অনেক একটা অনেক বিষয় যে পেপার আছে, এক্সেপশনাল, পেপারস আছে। এক্সেপশনাল কেস, এটা অবশ্যই সম্ভব, কারণ হচ্ছে এক্সেপশনাল কেসের ক্ষেত্রে হয় যে হয়তো ওই মানুষটার প্রোফাইলটা অনেক বেশি ভারী, আচ্ছা অবশ্যই। যে একাডেমিক বিষয়টা হ্যাঁ আসলে হ্যাঁ হ্যাঁ তখন ইয়া বুঝতে করা পারছি। যায়। বুঝতে পারছি, তাহলে এখানে অবশ্যই সিজিপিএটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। সিজিপিএটা ইম্পর্টেন্ট, আমি যেগুলা বললাম ওগুলো ইম্পর্টেন্ট, দেন যদি ওই মানুষটার জব এক্সপিরিয়েন্স থাকে, তাহলে অবশ্যই সেটা হচ্ছে যে সে যে ফিল্ডে পড়ালেখা করছে ওই ফিল্ডে হতে হবে, অবশ্যই। তাহলে ওটা কাউন্টেড হবে। ঠিক আছে, তারপর এরপর স্টেপ?
এরপরে আমার মনে হয় যে অ্যাপ্লিকেশন করার জন্য এই কয়েকটা ডকুমেন্টস হচ্ছে যে মেজর। আচ্ছা, আমরা সাপোজ ধর সব ধরনের ডকুমেন্টস আমরা কালেকশন করছি, এখন আমরা কিভাবে পাঠাবো আমার যে প্রফেসর কিংবা ইউনিভার্সিটিতে যে আমি অ্যাপ্লাই করবো এই সাবজেক্টের জন্য, আমি সেন্ড করবো কিভাবে? হ্যাঁ, এবার এখানে একটা বিষয় আছে, আমি যেগুলা ডকুমেন্টস এর কথা বলছি এগুলো হচ্ছে মেজর ডকুমেন্টস। এটার বাইরে হচ্ছে যে কিছু রিকোয়ার্ড ডকুমেন্টস আছে যেগুলা হচ্ছে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনের সাথে। তার মধ্যে হচ্ছে যেমন অ্যাপ্লিকেশন ফর্ম, হ্যাঁ, পাসপোর্ট কপি আছে, হ্যাঁ, তারপর হচ্ছে যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেটস, তারপর হচ্ছে যে আরো ওরা হচ্ছে যে ন্যাশনালিটি সার্টিফিকেট বলে একটা, মানে হচ্ছে যে আমি ওটা আমাদের দেশে মনে হয় চেয়ারম্যান সার্টিফিকেট বলে, আচ্ছা, ওই জিনিসটা লাগে। তো এখানে আরো অনেকগুলা ডকুমেন্টস আছে যেগুলো ওটার পাশাপাশি সাবমিট করতে হয় এবং আচ্ছা। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে দিতে হয়। হ্যাঁ, তাহলে তো ডকুমেন্টগুলো এই, সবগুলোকে আমি স্ক্যান করে পিডিএফ করে মেল করব, বিষয়টা কি এরকম? হ্যাঁ, আগে একটা সময় ছিল যে আমাদের এখানে জাপানের ক্ষেত্রে অথবা হচ্ছে যে অন্যান্য প্রফেসরদের ক্ষেত্রে তখন হচ্ছে যে হার্ড কপি পাঠানো লাগতো কুরিয়ারের মাধ্যমে। আচ্ছা, কিন্তু আচ্ছা, বর্তমানে জাপানের ক্ষেত্রে বিষয়টা হয়েছে যে হার্ড কপি পাঠাতে হয় না, আমি যে হচ্ছে যে স্ক্যান করে ওই কপিটা যদি পাঠাই সেটাই হচ্ছে যে ওরা ইয়া করে। অর্থাৎ অর্থাৎ মেল করলে হয়ে যায়। হ্যাঁ, মেল করলে হয়ে যায়। বুঝতে পারছি। আচ্ছা দোস্ত, তাহলে আমরা তুই কি কোনো ধর জাপানে কেউ যেতে চাচ্ছে এখন এই মুহূর্তে, হুম সিদ্ধান্ত হুম নিল তোর এই যে ভিডিওটা হুম দেখে, এখন তাকে হুম। তুই আসলে প্রথম কি টিপস বা কি অ্যাডভাইস দিবি? আমার আসলে জানতে হবে যে আসলে সে কোন স্টেজে আছে। আচ্ছা, আচ্ছা। যদি সে আন্ডার গ্রাজুয়েটে থাকে তার জন্য একরকম, যদি সে মাস্টার্সে থাকে একরকম, পিএইচডি যেহেতু ধর আমি ধর মাস্টার্সে, হচ্ছে পিএইচডি কে মাস্টার্সের আমি জন্য বলতে পারবো না। যাচ্ছে, মাস্টার্সের জন্য যেতে চাচ্ছে। মাস্টার্সের জন্য যেতে চাই তাহলে হচ্ছে আমার থেকে তার প্রোফাইলটা আগে হচ্ছে দেখতে হবে। সাপোজ এক্সাম্পল কেউ আমাকে আমাকে অনেক মানুষ যেমন হচ্ছে যে ফেসবুকে নক করে, যেমন আমার যেহেতু একটা গ্রুপ আছে ওইখান থেকে হচ্ছে যে আমাকে অনেকজন রিচ আউট করে। আচ্ছা। তো ওখানে ম্যাক্সিমাম যখন আমাকে কেউ মাস্টার্সের জন্য বিশেষ করে স্কলারশিপের জন্য ইয়া করে, আমি সর্বপ্রথম হচ্ছে যে কয়েকটা জিনিস জিজ্ঞেস করি, যেমন হচ্ছে জিজ্ঞেস করি আগে হচ্ছে যে সিজিপিএ কত, তারপর হচ্ছে যে রিসার্চ এক্সপিরিয়েন্স বা হচ্ছে রিসার্চ পাবলিকেশন আছে কিনা, তারপর হচ্ছে যে ইংলিশের আইএলটিএস এর সার্টিফিকেট আছে কিনা। এই বুঝতে তিনটা পারছি। জিনিস আমি জানার পরে তারপর ওকে আমি হচ্ছে যে ওইটার বেসিসে হচ্ছে যে আমি অ্যাডভাইস দিই। যেমন হচ্ছে যে আমাদের সাপোজ ডাক্তারের কাছে, আসলে ডাক্তারের কাছে তো সবকিছুই থাকে, আমরা যে রোগ নিয়ে যাব সেটারই সমাধান হয়। বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে এরকম। এখন স্পেসিফিক ও যদি বলে যে আমার আইএলটিএস নাই তাহলে আমি ওকে বলি যে আইএলটিএস দিতে। যদি বলে যে সিজিপি অনেক আইএলটিএস লো এবং সিক্স তাহলে পয়েন্ট ফাইভ আপ হইতে হবে, এটাই এক। হ্যাঁ, সিক্স তারপর হচ্ছে পয়েন্ট ফাইভ সিজিপিএ থ্রি থাকতে পয়েন্ট হবে, ফাইভ কিন্তু আপ হইতে হবে। কিন্তু এখানে একটা হুম। বিষয় আছে। ম্যাক্সড এর ক্ষেত্রে অনেক সময় হচ্ছে যে এই আইএলটিএস ছাড়া কিন্তু হচ্ছে যে স্কলারশিপ দেয়। ও এটা আচ্ছা, কিন্তু নির্ভর করে প্রফেসরের উপর এবং ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টের উপর। বুঝতে পারছি। অনেকগুলো ইউনিভার্সিটি আছে হুম। যারা হচ্ছে যে আইএলটিএস ছাড়া স্টুডেন্ট রিক্রুট করে, কিন্তু সেক্ষেত্রে প্রফেসর দেখে যে ওই স্টুডেন্টটার হচ্ছে রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা কেমন। বুঝতে পারছি। বুঝছি। তো সাপোজ এখন একটা মানুষের কোনো আইএলটিএস নাই, সিজিপিএ লো, এবং হচ্ছে যে আমার রিসার্চ কোনো এক্সপিরিয়েন্স নাই, ওকে। সেক্ষেত্রে সে যদি বলে যে আমি ম্যাক্স স্কলারশিপ নিয়ে আসতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি আসলে কি বলবো, আমার আসলে কিছু বলার থাকে না। সেক্ষেত্রে আমি বলি হচ্ছে যে অন্তত রিসার্চ এসওপি যেটা থাকে সেটাতে ফোকাস করতে। ওকে, ওকে, বুঝতে সে পারছি। বলতে পারে যে মানে আমার রিসার্চ এক্সপিরিয়েন্স নাই বা ওকে। অথবা হচ্ছে যে আমার রিসার্চের ইয়াটা নাই, কিন্তু আমিও বর্তমানে এই জিনিসটা নিয়ে কাজ করতেছি এবং আমি এই জিনিসটা নিয়ে ওখানে গিয়ে কাজ করতে চাই এবং আপনাকে হেল্প করতে চাই। যদিও এটা কনভিন্সিং না, ওকে। কিন্তু তারপরে আর তো কিছু করার থাকে না, কারণ সে তো অ্যাটলিস্ট ট্রাই করতে হবে। অবশ্যই, অবশ্যই, বিষয়টা অবশ্যই। এখানে। তাহলে আমরা অবশ্যই কিছু বিষয় অবশ্যই আমরা বুঝতে পেরেছি। যদি আমরা স্কলারশিপ নিয়ে কোনো জাপান কিংবা এরকম কোনো কান্ট্রিতে যেতে চাই হায়ার স্টাডিজ জন্য, অবশ্যই সিজিপি অবশ্যই 3.5 আপ করতে হবে। সিজিপিএ 3.5, আইএলটিএস লাগবে, দেন হচ্ছে আইএলস যে হচ্ছে রিসার্চ সিক্স পয়েন্ট ব্যাকগ্রাউন্ড। ফাইভ আপ থাকতে হবে এবং অবশ্যই একটা না, সিক্স রিচার্জ। পয়েন্ট ফাইভ মিনিমাম 6.5 হলে হয় ওটা। আচ্ছা, আচ্ছা। এবার নির্ভর করে, ম্যাক্সিমাম ডিপেন্ড হচ্ছে যে অন দ্য ইউনিভার্সিটি। আচ্ছা, বুঝতে পারছি। এবং হচ্ছে ওভারঅল একটা যদি রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে অবশ্যই একটা দুইটা হুম। পেপারস যদি পাবলিশ করা থাকে তাহলে এটা আরও বেশি আমাদেরকে হেল্পফুল করবে আর কি স্কলারশিপ পেতে। তাহলে এবার এখন এখানে আমি একটা হ্যাঁ। পয়েন্ট আর একটা নোট দিতে চাই, সেটা হচ্ছে অনেক সময় এক্সেপশনাল কেসে হয় কি
ওর কোনো রিসার্চ পেপার নাই, এবং কিন্তু তারপরও কিন্তু স্কলারশিপ পায়। আচ্ছা এটার মেন কারণটা হচ্ছে যে স্টেটমেন্ট অফ পারপাস, আমি যেটা বললাম এসওপি। আচ্ছা 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 হয়তো সিজিপিএ ভালো এবং আইএলটিএস স্কোর আছে, কিন্তু পাবলিকেশন নাই। বুঝতে পারছি, বুঝতে পারছি। অথবা ওকে, গট হচ্ছে যে ইট। তার সিজিপিএ মিনিমাম 3.5 আছে, ওদিকে রিসার্চ পেপার অনেকগুলো আছে, কিন্তু আইএলটিএস নাই। ওকে। তো এটা একটা একটার সাথে মানে খুবই কমপ্লিকেটেড বিষয় আসলে। এটা হচ্ছে যে সিচুয়েশনের উপর বেস করে। বেস করে হয় আর কি। আচ্ছা দোস্ত, হুম তাহলে এখন আমরা তো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তোর হুম। আসলে এমএসসি করার পর তোর এরপর প্ল্যানটা কি? আমার এমএসসি করার পরে আমি আসলে এমএসসিটা কমপ্লিট করার আগে হয়তোবা ঠিক আছে আমার প্ল্যানিং আছে, কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমি আমার ক্ষেত্রে আমি করি কি, প্ল্যান এক্সিকিউশন না হওয়া অবধি আমি আসলে ওই প্ল্যানিংটা আসলে করি না। কিন্তু ডিসক্লোজ আমার করছ না? পিএইচডির ইচ্ছা আছে, এইটুকু আমি বলতেছি। পিএইচডি করার ইচ্ছা আছে, আমি অবভিয়াসলি পিএইচডি করব। সেটা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জাপান হলে হয়তো জাপান হবে, অথবা হচ্ছে যে অন্য কোনো দেশে হলে অন্য কোনো দেশে, অথবা যদি হয় যে না আমি না করি তাহলে হয়তো বা আমি, যদি এমনও হতে পারে যে না আমি করব না পিএইচডি, তাহলে আমি দেশেও রিটার্ন আসতে পারি। আসলে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। আচ্ছা, তাহলে আমি যদি বলি তোর হচ্ছে জব সেক্টরটা আসলে কিভাবে চুজ করবি? এখন এখন বর্তমানে এই যে এখন বা পরবর্তী লাইফটা, বা টিচিং প্রফেশন আসবে পরবর্তী কিনা? ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আমি একটা জিনিস হচ্ছে যে, হয়তোবা তুই জানিস যে আমি হচ্ছে যে দেশে থাকতে 2-3টা কোম্পানিতে অলরেডি আমি কিন্তু জব করছি, এবং এগুলা হচ্ছে যে ভ্যারাইটিস কাইন্ড অফ জব ছিল, কারণ আমি আসলে সব ধরনের জব এক্সপিরিয়েন্স করছি। তো আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যেগুলা মেজর জব থাকে, প্রজেক্টে থাকে, ইন্ডাস্ট্রিতে থাকে, এবং হচ্ছে যে তোর ইয়াতে থাকে। তো এই হিসেবে আমি মনে করি যে আমি এখন যদি দেশে যাই, আমি কোনো ইন্ডাস্ট্রি বা কোনো কর্পোরেট টাইপসের যেগুলা জব বলে আমরা হচ্ছে যে ইন্ডাস্ট্রি বা হচ্ছে যে প্রজেক্ট, এই ধরনের জবে আমার আর করার ইচ্ছা নেই। আমি ওই ধরনের জব সেক্টরে আর যাবো না। আমার ইচ্ছা আছে হচ্ছে যে যদি আমি যাই তাহলে আমি হয়তো টিচিং প্রফেশনে যাব। আচ্ছা আচ্ছা। ওটার জন্য ওকে। আমি 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 ওইটাই প্রিফার করি বর্তমানে। আর যদি টিচিং প্রফেশনে না যাই এবং যদি না হয়, তাইলে হচ্ছে যে আমি চিন্তা করছি দরকার হলে ব্যবসা করব। কিন্তু আমি জানি না হয়তো বা কি অবশ্যই। হবে, হ্যাঁ। ফিউচারে কি হবে সেটা আমি জানি। কেন আমি অবশ্যই। হচ্ছে যে কর্পোরেট জবে এবং হচ্ছে ওটা যাইতে চাচ্ছি না, তার কারণটা আমি বলে দিই। ওখানে আসলে আমি মনে করি যে হচ্ছে যে পরিশ্রম অনেক বেশি, এবং টাকা অনেক কম, এবং মানসিক শান্তিটা হচ্ছে নাই। তো ওকে। আমি মনে করি যে হচ্ছে যে মানসিক শান্তিটা খুবই দরকার। অবশ্যই। টিচিং প্রফেশন আমি বলতেছি না যে অনেক বেশি আছে, কিন্তু তারপরও যদি আমরা ওই সেক্টরটাতে চিন্তা করি, ওইসব জায়গায় অনেক বেশি পলিটিক্স এবং হচ্ছে যে অনেক বেশি ঝামেলা হয়, যেসব আমি মনে করি যে একটা ইন্ডাস্ট্রিতে একটা মানুষ যে জব করে সে আসলে ইন্ডাস্ট্রিতে যায় 8টা বাজে, কিন্তু সে কখন আসবে বাসায় তার কোনো গ্যারেন্টি নাই। বুঝতে পেরেছি। তাইলে হচ্ছে যে সে তার ফ্যামিলির সাথে কিন্তু টাইম স্পেন্ড করতে পারবে না। ওকে, হ্যাঁ, অবশ্যই। আমি নিজেই দেখছি যে মানে হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে আমাদের যারা সিনিয়র ছিল, উনার ওয়াইফের হচ্ছে যে উনার বেবি হয়েছে, হ্যাঁ উনি যাইতে পারে নাই কারণ ইন্ডাস্ট্রিতে ভিজিট ছিল। বুঝতে তো পেরেছি। ওটা ওই সময় ওই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারটাকে ওখানে ইন্ডাস্ট্রিতে দরকার। এখন একমাত্র সিনিয়র উনি ছিল, উনাকে হ্যান্ডেল করতে হবে, উনি কিন্তু যাইতে পারে নাই। এবং আমি দেখছি এমনও যে মানে হচ্ছে যে আমাদের জিএম স্যার, ওনার ছেলের বার্থডে উনি অ্যাটেন্ড করতে পারে নাই। তাইলে আরে, আমি মনে করি যে আসলে ওই জিনিসগুলো আমি মনে আমার কাছে ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। আসলে তোর গুরুত্বপূর্ণ সময়টা আমি নিলাম। তোকে কোনো আসলে সমস্যা অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আজকের আমাদের এটা আসলে আমার প্রথম পডকাস্ট তোর সাথে, এবং আমি হুম চাচ্ছি হুম এটা কন্টিনিউ করার জন্য। সো এই হুম ধরনের গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো তোদের ভিতর যে আছে সেটা যেন সবাই সবাই জানে এবং সবাই জানুক। অন্ততপক্ষে হুম আমি মনে করছি অন্ততপক্ষে আজকের এই পডকাস্ট থেকে একজন হলেও উপকৃত হবে। সেটা হুম বিশ্বাস করি, এবং সেইটাই ধরে হুম আমরা আমাদের এই যাত্রাটা শুরু করছি। আশা করছি আমাদের যে অডিয়েন্সরা রয়েছে তারা অবশ্যই আমাদের আজকে যে পডকাস্টটা হয়েছে সেখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই অনেক বেশি ইনফরমেশন পেয়েছেন। কিভাবে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি হচ্ছে বিভিন্ন দেশে
কিংবা বিশেষ করে জাপানে কীভাবে অ্যাপ্লাই করবেন, এবং বিশেষ করে হচ্ছে জাপানিজ যে গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে সেখানে কীভাবে স্কলারশিপটা নিতে পারেন, সেই বিষয়টা আসলে আমরা জানতে পেরেছি। সো দোস্ত, তোকে আসলে অসংখ্য ধন্যবাদ আজকের এই পডকাস্টে জয়েন হওয়ার জন্য। সো দেখা হবে হয়তো অন্য কোনো আরেকদিন। ধন্যবাদ দোস্ত। ঠিক আছে, ওকে, ওকে, ধন্যবাদ তোকে, ধন্যবাদ দোস্ত। ওকে, ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।